এটা হচ্ছে আমাদের নাট মন্দির, আর এটা হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। মন্দিরটায় দেখো একদম সবচেয়ে উপরে একটা কিন্তু রত্ন, নিচে এদিকে 4টে রত্ন। এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এখানে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় 3 টাকার একটা পুজো হয়, বলা হয় 3 টাকার বাতাসা, মোমবাতি, ধূপকাঠি দিয়ে পুজো হয়। পুরোহিত মশাই উনি কিন্তু অনেক ডিটেলসে সমস্ত জিনিস একটি একটি করে খুঁটিনাটি কিন্তু বললেন। আর এখানে এলে কিন্তু আপনাদের কাটা ফল এইটা কিন্তু চলবে না, আপনাদেরকে দোকান থেকে মিষ্টি এবং ফুল এবং গোটা ফল নিয়ে এসে কিন্তু পুজো দিতে হবে। বাড়ি থেকে লাড্ডু, পায়েস, পিঠে এসব কিন্তু করে নিয়ে আসবেন না, এগুলো কিন্তু দেওয়া হয় না মাকে। আপনারা যারা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এই মন্দিরে আসবার কথা ভাবছেন বা প্ল্যান করছেন, তারা কিভাবে আসবেন তার বিস্তারিত বিবরণ কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া রইল। এই মন্দিরটিতে আপনারা যারা আসছেন তারা এই কাজটা কিন্তু ভুলেও করবেন না। এই হচ্ছে আপনারা দেখছেন মূল মন্দির। এই রোডটা হচ্ছে ঘোলাকাছাড়ি রোড। ভোগ প্রসাদে এই মন্দিরে কিন্তু নিত্য অন্নভোগ হয় এবং এই ভোগের রেঞ্জও কিন্তু ডিফারেন্ট। প্রসাদে আপনারা পেয়ে যাবেন 5 রকমের ভাজা, সঙ্গে ডাল। এখানে একমাত্র আমিষ ভোগ কিন্তু পাওয়া যাবে, সেটা হচ্ছে মাছ দিয়ে মাকে অর্পণ করা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, লাইফস্টাইল অ্যাডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং আমার ভিডিওসগুলো দেখছেন এবং নিজেদের আত্মোপলব্ধি অনেক কিন্তু বাড়াচ্ছেন। তো আমি শুভাশিস আজকে চলে এসেছি কামাখ্যা মন্দিরে। না 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 না, ঘাবড়ানোর দরকার নেই। কামাখ্যা মন্দির বলতে আমি কিন্তু আসামের কামরূপ কামাখ্যার কথা বলছি না, কারণ সেক্ষেত্রে যাওয়াটা কিন্তু ব্যয়বহুল এবং একদিনের মধ্যে জার্নি করে সেখানে পৌঁছানো এবং কামাখ্যা মায়ের দর্শন করাটাও কিন্তু ততোধিক পরিমাণে শক্তকর। সেক্ষেত্রে না না, আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আপনাদের বন্ধু এবং ভাই চলে এসছে আজকে। আপনাদের যদি কোনো সকালবেলা ইচ্ছা হয় যে আজকে কামাখ্যা মায়ের দর্শন করবেন, সেক্ষেত্রে আর চিন্তার কোনো দরকার নেই। আপনাদের সাধ্যের মধ্যেই এখন মা কামাখ্যার মন্দির আমাদের জাস্ট কলকাতার পাশেই তৈরি হয়ে গিয়েছে। যারা আপনারা জানেন না তাদের জন্য আমি আজকে চলে এসেছি কামরূপের দেবীপীঠের মন্দিরে। আমাদের কলকাতা থেকে জাস্ট বেশিক্ষণ না, ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ার ড্রাইভ করলে আপনারা পৌঁছে যেতে পারেন। সমস্ত ঠিকানা এবং কিভাবে এখানে আসবেন, কিভাবে আপনারা পৌঁছবেন, আসবার পর এখানে কি ধরনের অন্ন ভোগ আপনারা খেতে পারেন, ঠিক আছে, এবং ভোগের কুপনই বা কখন দেওয়া হয়, সমস্ত ডিটেলস এভরিথিং আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। অবশ্যই যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে ভিডিওতে কমেন্ট সেকশানে জানাবেন, কিংবা দেখুন ইনস্টাগ্রামে হ্যান্ডেল আমি নিচে দিয়ে দিচ্ছি এবং আমার ফেসবুকের আইডিও দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মেসেজ করতে পারেন এবং জেনে নিতে পারেন সমস্ত তথ্য। চলুন এবার চটপট করে জেনে নিই আপনারা বারাসাতের এই কামাখ্যা মন্দিরে আসবেন কি করে। তো আপনারা যদি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে আপনারা এখানে আসেন, সেক্ষেত্রে আপনারা ট্রেনে আসতে পারেন অথবা নিজস্ব ভেহিকেল কিংবা বাসে করে আসতে পারেন। আমি 3টে মাধ্যমে কী করে আসবেন সেটা বলে দেবো এই ভিডিওতে। তো আপনারা যদি ট্রেনে করে আসেন সেটা তাহলে শিয়ালদা থেকে আপনারা বারাসাত জংশন স্টেশন পর্যন্ত চলে এলেন। এক্ষেত্রে আপনারা বারাসাত জংশনে পৌঁছে গেলে আপনারা 3 নম্বর কিংবা 4 নম্বর প্ল্যাটফর্মে হয়তো নামবেন। সেখান থেকে আপনাদের ফুট ওভারব্রিজ ধরে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসতে হবে, মানে যেদিকে টিকিট কাউন্টারটা আছে। চলুন এবার আস্তে আস্তে আমার সঙ্গে আপনাদের টিকিট কাউন্টার দিয়ে বাইরে নিয়ে চলে যাই। বাইরে গিয়ে দেখতে পাচ্ছেন এই সামনেই হচ্ছে টোটো কাউন্টার্স, মানে এখানে টোটো স্ট্যান্ডটা পুরো আছে। চলুন এবার চটপট করে জেনে নিই টোটোয় করে গেলে আপনারা কিভাবে যাবেন এবং কত টাকা নেবে আপনাদের। তো বারাসাত স্টেশন থেকে আপনারা যদি টোটো করেন, আপনাদের প্রথমে কিন্তু চলে যেতে হবে টাকি বাস স্ট্যান্ড বা টাকি যে অটো স্ট্যান্ড আছে ওখান পর্যন্ত। ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন একটা এই যে বিবেকানন্দ যে তোরণটা আছে, এই তোরণ থেকে সামনে নিচে নেমে গেলেই একটুখানি সামনে এই জ্যোতি সুইটস লেখাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর একটা ব্রেক সার্ভিস, মানে আর একটা টোটো আপনাকে ধরতে হবে। দুটি ক্ষেত্রে আপনাদের লাগবে, মানে স্টেশন থেকে আপনাদের এই মোড়টা পর্যন্ত 10 টাকা এবং এই মোড়টা থেকে ডাইরেক্ট কামাখ্যা মন্দির একদম মন্দিরের পাশেই আপনাদের নামাবে, সেটা কিন্তু পড়বে আলাদা করে 10 টাকা, মানে টোটাল 20 টাকা কিন্তু লাগবে। আচ্ছা, এখন নেমে পড়েছি
আমরা চাপাডালির মোড়ে। এই চাপাডালির মোড়টা কিন্তু দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। একটা বাঁ দিকে যেটা বেরিয়ে যাচ্ছে ওটা হচ্ছে আপনার বনগাঁর দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে এটা হচ্ছে টাকি বসিরহাটের দিকে যাচ্ছে। আমাদের টাকি বসিরহাটের দিকেই যেতে হবে। এসো গেল আমরা যারা ট্রেনে করে আসছি। এবার যারা বাসে করে আসছেন কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে, আপনারা এসপ্ল্যানেড হাওড়ার যে 248 নম্বর বাস চলছে সেটা ধরতে পারেন, অথবা এসপ্ল্যানেড হাওড়া যে মানে এক্সপ্রেস সার্ভিসটা যেটা আছে ওটা 249। এবং আমি আপনাদের মানে হয়তো আপনারা সবাই জেনে থাকবেন বা শুনে থাকবেন L238, এটা হচ্ছে আপনার হাওড়া বারাসাত যে বাসটা, এটা কিন্তু ডাইরেক্ট আসতে পারেন, তাহলে একদম চাপাডালি মোড়ে ওখানে পড়তে পারবেন। অথবা আদার্স তো বাস আছে, যেমন L220B পেয়ে যাবেন, সেটা এসপ্ল্যানেড বারাসাত ডাইরেক্ট বাস আছে। আপনারা উল্টোডাঙ্গা থেকে যারা আসতে চাইছেন তারা L20A ধরে আসতে পারেন। এছাড়া খড়িবাড়ি, তারপর ব্যারাকপুর, শ্যামবাজার, বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু বারাসাত চলে আসতে পারেন। বাসেস আছে, আপনারা বাসেস কিন্তু পেয়ে যাবেন, এবং ভিডিওতে আমি বলেও দিলাম সেটা। এবার জেনে নিই, আপনারা ট্রেন যদি ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বারাসাত যে ট্রেন এটা কিন্তু মানে স্ট্রেট কিন্তু যেটা আমাদের নৈহাটির দিকে চলে যাচ্ছে মেল লাইন, ওটা না, এটা কিন্তু আমাদের ঠিক নিউ ব্যারাকপুর হয়ে কিন্তু এই স্টেশনটা ধরে এই দিকটা আসছে। তো টাইমিংসগুলো দেখুন, আমি এখন কিন্তু দিয়ে দিলাম ট্রেনের টাইমিংস, এটা কিন্তু একটু নোট ডাউন করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নিন। টোটো ধরে আমরা এখন চলেছি মন্দিরের পথে। চাপাডালি থেকে মন্দিরের উদ্দেশ্যে যেতে এই তোরণটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে সোজা চলে গেলেই সামনে মন্দির। এবার মন্দিরের সামনে আপনাদের একদম টোটো এসে নামিয়ে দেবে, এখান থেকে কিন্তু কোথাও আর হেঁটে যেতে হবে না। এই যে সামনেই একটা টোটো স্ট্যান্ড আছে, অথবা এই আপনার রাস্তার পাশে এখানে নামিয়ে দেবে, সামনেই হচ্ছে মন্দির। এখন দেখুন এই মন্দিরের সামনে এই যে দেওয়ালটা আছে হলুদ রঙের রং করা, এতে খুব সুন্দর করে কিন্তু গীতার সমস্ত বাণীগুলি লেখা আছে। মন্দিরের দেওয়ালে লেখা এত সুন্দর গীতার বাণী কিন্তু আমাদেরকে কোথাও যেন মহাভারতের ইতিহাসে গিয়ে দাঁড় করিয়ে দেয়। দেখতেও খুব ভালো লাগে, কিন্তু এই শ্লোকগুলো চোখের সামনে ভেসে উঠলেই আমাদের প্রভুর কথা মনে পড়ে যায়। এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে মন্দিরের পাশের গেট, যে বড় বা মেন গেট সেটা কিন্তু মন্দিরের সম্মুখে, সেখানেও আপনাদের নিয়ে যাব। মেন গেটটা কিন্তু খোলে না, অতএব আপনাদের যদি এন্ট্রান্স নিতে হয় মেন গেট দিয়ে কিন্তু এন্ট্রান্স নিতে পারবেন না, আপনাদের এই ছোট গেট দিয়ে ঢুকতে হবে। আর মেন গেটটা তখনই খোলা হয় যখন কোনো বড় যানবাহন বা কিছু এসে মন্দিরের কোনো কার্যপ্রণালী বা কিছু ক্ষেত্রে লাগে, তখন কিন্তু এই মেন গেটটি খোলা হয়। আর সচরাচর মেন গেটে কিন্তু আপনাদের প্রবেশের জন্য নয়, বা কোনো উৎসব হলো বড় তখন হয়তো মেন গেটটা খোলা হয়। এখন কিন্তু মেন গেট না, এখন এই ছোট গেট দিয়ে আমাদের প্রবেশ করতে হয় ভিতরে। আমি একটু জাস্ট আগেই চলে এসেছি, তো এখন মন্দিরের গেট তো খোলেনি, তাই অপেক্ষা না করে চট করে আপনাদের দেখিয়ে দিই। পাশেই কামাখ্যা পুষ্করণী আছে, সেখানে কি আপনাদের চট করে আবার ঘুরিয়ে নিয়ে চলে আসি। এটা হচ্ছে মন্দিরেরই পুষ্করণী ট্রাস্ট, মন্দিরের যে ট্রাস্ট আছে সেখানের কিছু পয়সার আদান প্রদান সমস্ত কিছু এই মন্দিরেরই পুষ্করণী থেকেই হয়। চলুন চট করে আপনাদের ওখানটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলে এলাম আমরা এখন, এই যে পুকুরটা সামনে দেখছেন এটাই হচ্ছে কামাখ্যা পুকুর, যেটা কামাখ্যা মন্দির সংলগ্ন। আর এখন দেখুন পারলৌকিক ক্রিয়া এখানে কিন্তু চলছে এই পুকুর ঘাটি। এখন মন্দিরের কর্মকর্তাদের মুখে শুনলাম এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এবং তার পাশে এই যে ভবনটা, এখানেরই সমস্ত ভাড়া টাড়া দিয়ে এবং মাছ টাছ যে সমস্ত চাষ করে যে টাকাটা আসে সেটা কিন্তু মন্দিরের উন্নতির প্রকল্পে লাগানো হয়। আচ্ছা, শ্রাদ্ধ শান্তি ক্রিয়াকর্ম সব এখানে হয়, আর বিয়ে বাড়ি ভাড়া টাড়া ওখানে দেওয়া হয়। বিয়ে বাড়ি ভাড়া এবং শ্রাদ্ধ বাড়ি ভাড়াও যদি করেন এখানে হয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা আপনার নাম কি স্যার? আমার নাম বলরাম দেবনাথ। বলরাম দেবনাথ, অসংখ্য ধন্যবাদ স্যারকে, উনি অনেক কিছু বললেন এখানে সম্পর্কে, থ্যাংক ইউ। তো মায়ের অন্নপ্রসাদ গ্রহণের পর দুপুরের পর এই 4টের সময় পুরো দেখুন দরজাটা মন্দিরে খুলে দিলেন আমাদের পুরোহিত মশাই। চলুন এবার মায়ের মন্দিরের ভিতর আমরা প্রবেশ করি এখন আস্তে আস্তে করে। এই যে ভেতরে ঢুকলাম এটা হচ্ছে মায়ের মূল মন্দির। ডান দিকে এই যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ভোগ প্রসাদ যেখানে রান্না করা হয় সেই ঘরটা, আপনাদের পরবর্তীতে দেখাবো এই জায়গাটার ডিটেলস। পাশে এটা যেটা দেখছেন এটা হচ্ছে কার্যালয়। আসুন আমাদের জুতা এখানে খুলে রেখে দিই, দিয়ে মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে। এবার মূল মন্দিরের ভিতর তো আমরা প্রবেশ করলাম। সামনেই ডান দিকে দেখছেন এটা হচ্ছে মায়ের মূল মন্দিরের গর্ভগৃহ। আমরা সামনের দিকে এবার চলে যাচ্ছি। সামনের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দির এবং মূল মন্দিরের গর্ভগৃহ ছাড়াও এখানে আপনারা আরও দুটো মন্দির পেয়ে যাবেন। একটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর আরেকটি হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মন্দির। এছাড়াও আপনারা পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলি দেখছেন এগুলো কার্যালয় এবং পুরোহিত মশাই এবং ওনাদের থাকবার কিছু বাসস্থান বা জায়গা এখানে আছে। চলুন আর দেরি না করে আমরা প্রথমে নাট মন্দিরের ভিতরে ঢুকে যাই, প্রবেশ করি এবং আপনাদের দেখাই এই নাট মন্দিরে কি কি আছে। নাট মন্দিরটি কিন্তু বেশ বড়, সুন্দর এবং পরিচ্ছন্ন। উপরের দিকে দেওয়ালে তাকাতেই নজরে পড়ল আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে গড়ে ওঠা
51টি সতীপীঠের গল্প। শক্তিপীঠ কিন্তু আমাদের পবিত্র সনাতন ধর্মের অন্যতম এবং আমাদের ধর্মের কিন্তু পরাকাষ্ঠা বলাও চলে। পৌরাণিক মতে মা সতীর দইয়ের খণ্ড বিভিন্ন জায়গায় পড়েছিল এবং সেখান থেকে তৈরি হয়েছিল এই কিন্তু সতীপীঠগুলি। 51টি সতীপীঠ হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গার তার ভৌগোলিক অবস্থান এবং তার নির্দিষ্ট সংখ্যা নিয়ে কিন্তু এখনও বিভিন্ন শাস্ত্রের মতে তাদের মধ্যে কিন্তু মতবিরোধ একটা রয়েই গেছে। কিংবদন্তি অনুসারে দক্ষ রাজা তার মেয়ে সতী তার বাবার মত না মেনে কিন্তু মহাদেবের সঙ্গে বিবাহ সম্পন্ন করেন। এই কারণে রাজা দক্ষ মহাদেবের উপর কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। তাই জন্য মহাদেবের প্রতি প্রতিশোধের জন্য এক যজ্ঞের আয়োজন কিন্তু করেছিলেন, যা আমরা দক্ষ যজ্ঞ নামে জেনে থাকি। এই যজ্ঞে শিব এবং সতীদেবী ছাড়া সবাইকে কিন্তু অন্যান্য দেবদেবতাদের নিমন্ত্রণ করা হয়। শিবের ইচ্ছা না থাকা সত্ত্বেও মা সতী ওই যজ্ঞে কিন্তু যাওয়ার জেদ ধরেন এবং তার অনুসঙ্গীদের নিয়ে ওই যজ্ঞে কিন্তু গিয়ে উপস্থিত হন। যেহেতু নিমন্ত্রণ ছাড়া মা সতী ওই যজ্ঞে গিয়ে উপস্থিত হয়েছিলেন, সেহেতু ওনাকে কিন্তু যথাযথ সম্মান দেয়া হয়নি। উপরন্তু রাজা দক্ষ মহাদেব শিবকে কিন্তু জর্পরনায় অপমানও করেছিলেন। স্বামীর প্রতি এই অপমান মা সতী সহ্য করতে না পেরে তিনি সেই যজ্ঞেই নিজের আত্মাহুতি দিয়ে দিয়েছিলেন। ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মায়ের দশম মহাবিদ্যার ছবিগুলি দেয়া হয়েছে। দশম মহাবিদ্যা আশা করি আমরা সবাই জানি, তাও আপনাদের একবার বলে রাখি। মা কালী, তারা, ষোড়শী বা ললিতা ত্রিপুরা সুন্দরী নামে যেটা পরিচিত, ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী ও মাতঙ্গী এবং কমলা, এটাই হচ্ছে মায়ের দশম মহাবিদ্যার রূপ। মন্দিরের গর্ভগৃহে যেহেতু মায়ের ছবি তোলা কিন্তু বারণ, তাই নাট মন্দিরে মা কামাখ্যার একটা ছবি দেয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা মাকে আপনাদের প্রণাম জানান এবং আমাদের এই ছবিটাই কিন্তু দেখতে হবে, এটা হচ্ছে মায়ের ছবি। আসুন আমরা এবার এই মন্দিরে যিনি পুরোহিত মশাই আছেন ওনার কাছ থেকে বিস্তারিত এই মন্দির সম্পর্কে এবং তার কিছু ইতিহাস সম্পর্কে আমরা চট করে জেনে নেব এবং কিছু বিধিনিষেধ এবং আচার আচরণের ব্যাপারেও আমরা মন্দিরের সন্দর্ভে সম্যক একটা ধারণা কিন্তু পুরোহিত মশাইয়ের কাছ থেকে নিয়ে নেব। তো চট করে শুনে নিই আমরা গিয়ে পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ। এই মন্দির 1392 1985 সালে প্রতিষ্ঠা হয়েছে। তারপরে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নাদিষ্ট মন্দির। প্রথম অবস্থায় এখানে 8টা ইট পেতে ওই কর্নারে পুজো শুরু হয়েছিল। তখন ওই মেন রাস্তাটা এই মন্দিরের মানে এই যে বারান্দাটা শেষ হয়েছে তার গা ঘেঁষেছিল। পরে কর্তৃপক্ষ অন্যান্যদের সাথে কথা বলে পৌরসভার সঙ্গে আলোচনা করে যাতে রাস্তাটা দূরে সরানো যায় সেই ব্যবস্থা করে রাস্তাটাকে সোজা করে দেয়। মন্দিরই তাকে জমিদারদের জন্য জমি দেওয়া হয়। তারপরে মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে 1985 সালে 2রা বৈশাখ। মন্দিরে ট্রাস্টি বোর্ড মন্দির চালায়। ট্রাস্টি আর তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন, ওনার নাম মাধব ভট্টাচার্য। এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এখানে বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলায় 3 টাকার একটা পুজো হয়। বলা হয় 3 টাকার বাতাসা, মোমবাতি, ধূপকাঠি দিয়ে পুজো হয়। এটা সেই প্রতিষ্ঠার আগে থেকে চলছে। যখন ইট পেতে পুজো হচ্ছিল 8টা ইট পেতে, সেই সময় থেকেই চলছে। এখনো সেটা বর্তমান আছে। আগে ওটা ওইখানে ইটের ওইখানে পুজো হতো, এখন ওটা মন্দিরের ভেতরে। আর আমাদের এখানে 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ বাৎসরিক অনুষ্ঠান মেলা হয় 8 দিন ধরে। তখন এখানে নিত্য অন্নভোগ হয়। অন্নভোগের জন্য কুপন কাটতে হয়। কুপন কাটতে হলে সকালবেলা 10টার মধ্যে আসতে হয়। সকাল 10টার মধ্যে উপস্থিত হয়ে নিজে কাটতে হয়। ফোনে বা অন্য কোনোভাবে হয় না, কিন্তু কোনোভাবে 10টা বেজে গেলে আর কুপন কাটা যায়। এই মন্দিরের পুকুর আছে সামনে একটা, কামাখ্যা পুকুর। কামাখ্যা পুকুরের ঘাটে ওখানে শ্রাদ্ধাদি কাজের ব্যবস্থা করা আছে, বিয়ে বাড়ি আছে, ওগুলোর ওই সমস্ত দিয়েই মন্দির অনেকটাই চলে। এখানে নিত্য অন্নভোগের যে ডালা আছে 101, 125 বিভিন্ন ধরনের ডালা আছে। এখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানটাও করা যায়। সন্ধ্যাবেলা 7টায় আরতি হয়। সকাল 10:30টায় পুজো শুরু হয়। আর 10:30 থেকে 12:30 পৌনে 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। 12:30 পৌনে 1টা মন্দিরে মানে পূজা আরতি ভোগ কমপ্লিট হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4:30 মধ্যে মন্দির খুলে যায়।
আর মন্দির বন্ধ হয় রাত্রেবেলা 8টায়। ভোগে অন্য ভোগ, ভাত ডাল সবজি, দুরকম সবজি, পায়েস চাটনি এইসব। আমিষ ভোগ অমাবস্যার দিন আমিষ ভোগ হয়। এছাড়া যারা এই অন্নপ্রাশনের কুপন কাটে সেখানে তোমার মাছ দিতেই হয়, সেই জন্য তাদেরকে মাছ দেওয়া হয়। বস্ত্র একমাত্র বেনারসি মাকে পরানো হয়, বেনারসি ছাড়া অন্য কোনো শাড়ি মাকে পরানো হয় না। সেক্ষেত্রে আগে জমা দিয়ে ফোন নাম্বার দিয়ে যেতে হয়, এখান থেকে ডিসিশন নেওয়া হয় কবে পরানো হবে, জেনে তারপরে ফোন করে দেওয়া হয়, আগে থেকে বুকিং করতে হয়। হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকে, সারা বছরই তো দেওয়া হয়, পরে জমা থাকে, আমরা ফোন করে জানিয়ে দিই যে অমুক দিন পড়ানো হচ্ছে, আপনি এসে দেখে যান। এটা গেল। আর এমনি নর্মাল যে কেউ যে কোনো শাড়িপত্র দিয়ে পুজো দিতে পারে। হ্যাঁ, পড়ানো যাবে, পড়ানোর জন্য বেনারস। এখানে উৎসবের এই যে মহোৎসব যেদিন হয় সেদিনকে এখানে খিচুড়ি খাওয়ানো হয় সন্ধ্যাবেলা। এটার জন্য কোনো ডোনেশন বা কোনো পয়সা নেওয়া হয় না, এটা এমনি দেওয়া হয়। এটা এই চারপাশেই হয়, এই পাশে হ্যাঁ এই মাঠটায় হয়, ওই পাশে একটা অভিযান মাঠ আছে সেখানে, হ্যাঁ অভিযান মাঠে হয়, তারপর রাস্তার দুপাশে হয়, অনেক বড় মেলা। এটা 2রা বৈশাখ থেকে 10ই বৈশাখ, হ্যাঁ মানে ওই 14 বা 15ই এপ্রিল থেকে 8 দিন। ভোর 5টায় ওপেনিং হয়ে যায়, কিন্তু মন্দিরে পুজো নেওয়া শুরু হয় 8টা থেকে। 5টায় মন্দিরের দরজাটা খুলে দেওয়া হয় দর্শনের জন্য, কিন্তু 8টা থেকে পুজো নেওয়া শুরু হয়। 8টা থেকে ওই 10-10:30টার মধ্যে হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেল। এরপরে 12:30টায় অঞ্জলি হয়, 12:30টায় ভোগ হয়, 1টায় বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 4টে থেকে 4:30টার মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, জয় মা। পুরোহিত মশাই কিন্তু একটা কথা বললেন, ভালো করে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখানে এলে কিন্তু আপনাদের কাটা ফল এইটা কিন্তু চলবে না। আপনাদেরকে দোকান থেকে মিষ্টি এবং ফুল এবং গোটা ফল নিয়ে এসে কিন্তু পুজো দিতে হবে। কাটা ফল তাদের ক্ষেত্রেই সম্ভব যারা এখান থেকে দীক্ষা প্রাপ্ত করেছে, মানে দীক্ষা নিয়েছেন, তারা কিন্তু এখানে কাটা বা ফল কেটে এখানে কিন্তু পুজো দিতে পারেন। আমরা যারা আসছি এখানে এসে কিন্তু কেটে দিতে হবে, মানে আমরা যারা আসছি নর্মাল যারা আর কি দর্শন করতে বাইরে থেকে আসছি তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের গোটা ফল নিয়ে আসতে হবে এবং ফুল নিয়ে আসতে হবে, ধূপ নিয়ে আসতে হবে এবং মিষ্টি। এখানে আশেপাশে কিন্তু কোনো দোকান নেই। এই যে মন্দিরের কার্যালয়ে দেখছেন, এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের কিন্তু সুব্যবস্থা আছে, যেটা পুরোহিত মশাইয়ের মুখেও শুনলেন আপনারা। তো আপনারা কিন্তু 10টার মধ্যে কুপন কেটে নেবার চেষ্টা করবেন সেদিনের ভোগ প্রসাদ পেতে গেলে, অথবা আপনারা তার আগের দিন বিকালবেলা এসেও কিন্তু ভোগ প্রসাদের কুপন কেটে নিতে পারেন। প্রাইস এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ কিন্তু রান্না করা হয়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রান্নাঘর, এই জায়গাটা দারুণ সুন্দর। আর আপনাদের বলে রাখি, এখানে কিন্তু 35, 55 এবং 110 3টে টাকার কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়। 35 এবং 55 যদি কাটেন তাহলে কিন্তু ওটা আপনাকে বাটিতে ভোগ প্রসাদ দেওয়া হবে, আর 110 টাকার যদি এটা কাটেন, কুপনটা কাটেন, আপনাকে কিন্তু থালায় সুন্দর করে দেওয়া হয়। আমি আপনাদের রিকোয়েস্ট করব 110 টাকার এই ভোগ প্রসাদের কুপনটাই কাটতে, যেটা এখানে দেখতে পাচ্ছেন থালায় সুন্দর করে সাজিয়ে কিন্তু দেওয়া হয়। আপনারা এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, অথবা আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অমাবস্যার দিনে এখানে আসতে পারেন। তাতে একটা সুবিধে কি হয়, এখানে কিন্তু মাকে আমিষ ভোগ দেয়া হয়, যেমন মাছ থাকে ভোগ প্রসাদের সঙ্গে। তাহলে আপনারা যদি আসেন, সেই ভোগ প্রসাদ কিন্তু অমাবস্যার দিনে আপনারা গ্রহণ করতে পারবেন। তাছাড়াও অমাবস্যার দিনে কিন্তু মায়ের পুজোর রীতিনীতি এবং বিধি একটু চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দরভাবে একটু অন্য ধরনের পুজো কিন্তু হয়। নিতাই বলো জয় জয় হরে কৃষ্ণ। গাইতে পারি, শুধু গাইতে পারি না, যেন বলতে পারি, কখন যেন অসময় যেন বলতে পারি। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পাঠ করবে, শ্রবণ করুন। ওম পার্থজিনী প্রবিদিত নিজ নারায়ণ কুরুক্ষেত্র গীতা শাস্ত্র। এখন কিন্তু পিছনে গীতা পাঠ চলছে, ঠিক আছে? এই এতক্ষণ হরিনাম সংকীর্তন হলো, এবার গীতা পাঠ চলছে। এখন উনি একটা অধ্যায় করে শোনাচ্ছেন গীতার শ্লোকের, এবং তার সম্পর্কে ডিটেলস উনি বলছেন। সন্ধে যত গড়াতে আরম্ভ করলো, ক্রমাগত শুরু হলো আরতির প্রস্তুতি। পুরো 7টা থেকে আরতি শুরু হবে। চলুন আপনাদের চটপট করে দেখিয়ে দিই।
তো বন্ধুরা, আশা করি পিছনে প্রচুর সন্ধ্যা আরতি চলছে, অনেক আওয়াজ হচ্ছে, আমি জানি না তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, বাট আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং আজকের দিনটি আমার কাছে খুব সুন্দর কাটলো। তো মা কামাখ্যার মন্দির দর্শন খুব ভালো লাগলো। আপনারা চাইলে আরামসে এখানে চলে আসতে পারেন এবং একটা সুন্দর দিন খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারেন। ভিডিওটাতে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের লাইফস্টাইল এডিকশন চ্যানেলের পাশে থাকুন এবং সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসি ততক্ষণ, আবার দেখা হচ্ছে। বাই বাই।